বিংশ শতাব্দীর প্রথম দিক থেকেই আমাদের দেশে বিপ্লবের এক নয়া অধ্যায় বা এক নতুন অধ্যায় শুরু হয়। দেশের বিভিন্ন জায়গায় স্বাধীনতা সংগ্রামীরা সংঘর্ষ করতে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন আমাদের দেশের বিপ্লবীরা ব্রিটিশদের প্রায়ই আঘাত হানতে শুরু করে। সালটা 1919, 18ই মার্চ ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে পাশ হয় রাওলাট অ্যাক্ট। এমন এক অ্যাক্ট যার উপর ভর করে দেশে শুরু হয় অঘোষিত এমার্জেন্সি। যাকে খুশি অ্যারেস্ট করা যাবে, যেখানে খুশি সার্চ করা যাবে, বিনা ট্রায়ালে জেলবন্দি করা যাবে। পুলিশকে দেওয়া হয় ফুল পাওয়ার। গোটা দেশ জুড়ে শুরু হয় এর বিরোধিতা এবং সত্যাগ্রহ। মহাত্মা গান্ধী প্রথমবার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে পড়েন এই সত্যাগ্রহের মাধ্যমেই। আজ আমরা জানবো এই পর্বে রাওলাট অ্যাক্ট সম্বন্ধে এবং তার বিরুদ্ধে হওয়া রাওলাট সত্যাগ্রহের সম্পর্কেও। ভারতের বিপ্লবীদের দমন করার উদ্দেশ্যে 1917 সালের ডিসেম্বর মাসে সিডনি রাওলাটের নেতৃত্বে 5 জনের সদস্য নিয়ে একটি সিডিশন কমিশন বা রাওলাট কমিশন গঠন করে ব্রিটিশ সরকার। সিডিশন কমিশনের রিপোর্ট 1919 ফেব্রুয়ারি মাসে আইনসভায় উপস্থিত হয়। 18ই মার্চ অ্যানার্কিক্যাল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস সেট 1919 হিসাবে এই আইন বিধিবদ্ধ হয়। এই আইনটি রাওলাট অ্যাক্ট নামে পরিচিত। কি ছিল এই আইনে? রাজদ্রোহের মামলার বিচার করার জন্য একটি নতুন বিচারালয় খোলা হবে। এই বিচারালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না। জুরি ছাড়াই আদালতে বিচারের কথা বলা হয়, তাও আবার সুপ্ত অবস্থায়। যে কোনো ভারতীয়কে সন্দেহের বশে আটক করা যাবে এবং ট্রায়াল ছাড়াই জেলবন্দি করে রাখা হবে। সরকার বিরোধী যে কোনো প্রচারকে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে। সংবাদ মাধ্যমের ক্ষমতাও খর্ব করা হয়। অনেক নিষেধাজ্ঞা চাপানো হয় সংবাদ মাধ্যমের উপর। যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে পুলিশ সার্চ অর্ডার ছাড়াও খানা তল্লাশি চালাতে পারবে। পুলিশকে দেওয়া হয় ইমেন্স পাওয়ার। আইন ব্যবস্থা একরকম হাস্যরসে পরিণত হয় সেই সময়। একে একরকম অঘোষিত কালো এমার্জেন্সি বলে অভিহিত করা যেতে পারে। আইনের বিরুদ্ধে প্রতিক্রিয়াও আসে তেমনি। ভারতীয় প্রতিষ্ঠিত নেতারা প্রত্যেকে এর বিরোধিতা করেন। মদন মোহন মালব্য, মাজারুল হক এবং মোহাম্মদ আলী জিন্নার মতো নেতারাও সেই সময় ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল থেকে পদত্যাগ করেন। মহাত্মা গান্ধী এই আইনের চরম নিন্দা করেন। তিনি এটিকে ব্ল্যাক অ্যাক্ট বলে অভিহিত করেন। গান্ধী সহ অধিকাংশ নেতাই বুঝতে পারেন এটির বিরুদ্ধে শুধুমাত্র কনস্টিটিউশনাল প্রোটেস্ট বা অপোজ করে কোনো লাভ হবে না। তাই 6 এপ্রিল থেকে শুরু হয় গোটা দেশ জুড়ে হরতাল। ভারতীয়রা ব্যবসা বাণিজ্য বন্ধ রাখতে শুরু করে, সম্পূর্ণ স্ট্রাইকে চলে যায়। জায়গায় জায়গায় প্রার্থনা সভা করা হয়। এই ব্ল্যাক অ্যাক্টের বিরুদ্ধে পাবলিক মিটিং শুরু হয়। গান্ধীজি মুম্বাইয়ের সমুদ্রে স্নান সেরে মাধববাগ মন্দিরে একটি বক্তৃতা দেন এবং তারপর শুরু হয় শোভাযাত্রা। এই রাওলাট অ্যাক্টটি গান্ধীজিকে মেন স্ট্রিম স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত করেছিল এবং শুরু হয়েছিল ইন্ডিয়ান পলিটিক্সে গান্ধী। দিল্লি, পাঞ্জাব, মুম্বাই জুড়ে বেশ সফল হয়েছিল এই হরতাল। যদিও পরবর্তীকালে পাঞ্জাব, গুজরাট এবং গুজরাটে এই সত্যাগ্রহ ভায়োলেন্সের রূপ নেয়, যা এই সাফল্যকে কিছুটা ওভারশ্যাডো করে। রাওলাট সত্যাগ্রহের বা যে কোনো সত্যাগ্রহেরই মূল নীতি হলো ব্রিটিশ গভর্নমেন্টের লকে ডিসওবে করা, কিন্তু ভায়োলেন্স ছাড়া। কিন্তু সেই মূল নীতি বিনষ্ট হয়ে যায়। গান্ধীজি বুঝতে পারেন সাধারণ ভারতীয়রা এখনো কনসিস্টেন্ট ভাবে সত্যাগ্রহ করার জন্য প্রস্তুত নয়। 18 এপ্রিল গান্ধীজি এই আন্দোলনকে প্রত্যাহার করেন। সত্যাগ্রহের জন্য 10 এপ্রিল অমৃতসরের স্থানীয় নেতা সৈফুদ্দিন কিচলু এবং সত্যপালকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। এর প্রতিবাদে এলাকায় হিংসাত্মক হয়ে পড়ে সাধারণ মানুষ। 11 এপ্রিল এলাকায় জারি করা হয় সামরিক আইন। এদিকে গান্ধীজিকে দিল্লি এবং পাঞ্জাবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। সরকারি আদেশকে অমান্য করে দিল্লি যাওয়ার পথে গান্ধীজিকে 10 এপ্রিল গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। 12 এপ্রিল গান্ধীজির গ্রেপ্তার বিরোধী মিছিলে জমায়েত হয় কয়েক হাজার মানুষ। সেই মিছিলে ব্রিটিশ পুলিশ ভাবে গুলি চালায়। অ্যারেস্ট করা হয় প্রায় 1000 জনেরও বেশি। 13 এপ্রিল ঘটে জালিয়ানওয়ালাবাগের সেই হত্যালীলা। জেনারেল ডায়ারের নির্দেশে 1600 রাউন্ড গুলি প্রাণ কেড়ে নেয় প্রায় 379 জনের। সরকারি মতে, যদি সত্যি বলতে হয়, তা প্রায় 1000 জনেরও বেশি। নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা, শিশু নির্বিশেষে। দেখুন, যদি আজকে পর্যালোচনা করতে হয় যে এই রাওলাট সত্যাগ্রহের আফটার ম্যাথ কি ছিল বা এটা থেকে আমরা কি পেয়েছি, তাহলে কিছু পয়েন্ট জানা দরকার। রাওলাট সত্যাগ্রহ তো 18 এপ্রিল প্রত্যাহার করে নেন গান্ধীজি, কিন্তু এই সত্যাগ্রহ প্রত্যেক সাধারণ মানুষের মনে একটা স্বাধীনতার ভাবনা জাগিয়ে তুলেছিল। প্রত্যেক সাধারণ জনগণও এখন স্বাধীনতার সংগ্রামের সঙ্গে সামিল হতে চাইছিল। গান্ধীজির এই সত্যাগ্রহ এবং এই জালিয়ানওয়ালাবাগের হত্যা লীলা সাধারণ জনগণকে এবং স্বাধীনতা সংগ্রামীদেরকে একটা সুতোয় নিয়ে আসতে পেরেছিল। স্বাধীনতা সংগ্রামীরাও গান্ধীজির প্রভাব সম্পর্কে অবগত হয় এবং গান্ধীজিও এই আন্দোলনের মাধ্যমে
নিজেকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত করতে পেরেছিলেন। শেষ করার আগে কিছু কথা বলি। আজকে আমরা যে স্বাধীনভাবে রয়েছি তার জন্য অনেক বিপ্লবীর অবদান রয়েছে, তেমনই অবদান রয়েছে তখনকার সাধারণ মানুষের, যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এখন বর্তমানেও আমরা সাধারণ মানুষরা কোনো প্রতিবাদ করতে ভয় পাই, কিন্তু সে সময় এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে খেটে খাওয়া সাধারণ গরিব মানুষরা রুখে দাঁড়িয়েছিল। একটা কথা কোনোভাবেই ভুললে চলবে না, আমরা যে আজকে স্বাধীনতার গদিতে বসে রয়েছি তার জন্য প্রাণ দিতে হয়েছিল জালিয়ানওয়ালাবাগের কয়েক হাজার প্রাণকে। আমরা আজ তাদের সবার কাছে কৃতজ্ঞ। আজ আমাদের পর্ব আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।